খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কংগ্রেসকেও হারিয়েছে স্ট্রাইক রেট দেখিয়ে ইন্ডিয়া জোটে মমতার ওজন বোঝালেন অভিষেক। খাল কেটে ডাকা হচ্ছে পাকিস্তানকে, একবার আয়নায় মুখ দেখুক বাংলাদেশ। টিএমসি খোল নলচে বদলে যাবে তৃণমূলে, রদবদল মন্ত্রিসভাতেও 1 মাসের মধ্যেই বড় সিদ্ধান্ত। চিন্ময় প্রভুর মৃত্যুর আশঙ্কা, বারাকপুরে এসে বললেন সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষ। ফিরহাদ জিন্নার বংশধর, কেন ব্যাখ্যা দিলেন অধীর। অনুব্রত কাজলের গড়েও মুখ পুড়ল তৃণমূলের। এক যুগ পরেই নির্বাচনে খেলা দেখালো বাম কংগ্রেস জোট। সামনে আসবে ঐতিহাসিক সত্য, সোনিয়া গান্ধীর থেকে চিঠি ফেরত চাইছে মোদী সরকার। বাংলাদেশের অস্থিরতার সুযোগ, এইবার চীনে নজর পড়ল বাংলার মালদহে। খবর শুনলেন সংবাদ শিরোনাম, আসছে বিস্তারিত খবরে। আপনারা শুনছেন মিমি নিউজ টিভি। নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। তৃণমূল সাংসদ বলেন উনি সিনিয়র, তিনি 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, তাই সব থেকে প্রবীণ তো উনি। আমার মনে হয় এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হওয়া উচিত। তৃণমূল এমন একটা দল যে বিজেপি আর কংগ্রেস উভয়কে হারিয়েছে। তৃণমূলের স্ট্রাইক রেট দেখুন আর বাকি দলগুলির স্ট্রাইক রেট দেখুন। তৃণমূল একমাত্র দল যেখানে বিজেপির থেকে লোক আসে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটে মুখ করার জন্য সওয়াল করলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে প্রবীণ, এই নিয়ে জোটে বিস্তারিত আলোচনা হওয়া উচিত। এই আগেই মমতাকে জোটের মুখ করতে চেয়ে সওয়াল করেছিলেন এনসিপির শরদ পাওয়ার, আরজেডি প্রধান লালু প্রসাদরা, আর এইবার দলের সেকেন্ড ইন কমান্ড মমতাকে ইন্ডিয়া জোটে মুখ করার পক্ষে সওয়াল করলেন। অভিষেক ঠিকই বলেছেন। তৃণমূল সাংসদ বলেন উনি সিনিয়র। এই দিন অভিষেককে বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে অন্যান্যদের তুলনায় ঠিক কোন জায়গায় যোগ্য। প্রথমত, মমতা জাতীয় রাজনীতির পরিচিত মুখ। তিনি 7 বারের যেমন সাংসদ তেমনি 4 বার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তৃণমূল সাংসদ সেই কারণেই বোঝাতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে সেই কারণে প্রশ্ন থাকতেই পারে না। একই সঙ্গে বিজেপি বিরোধিতায় কথায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে সেই কথাও বুঝিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এই সুনির্দিষ্ট সমীকরণও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যে একমাত্র দল যারা শুধু বিজেপিকে হারায়নি, বরং বাম কংগ্রেস জোটকে হারিয়েছে। অন্যদিকে আম আদমি পার্টি লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। সমাজবাদী পার্টিকে শুধুমাত্র বিজেপিকেই হারাতে হচ্ছে। বিএসপি কার্যত চিহ্ন, কিন্তু বামেদের বেশ কয়েকটি জায়গায় বেশ শক্তি ছিল। শুধু তাই নয়, এই রাজ্যের বহরমপুর মালদহের মতো জায়গায় কংগ্রেসও শক্তিশালী ছিল। সেই সমস্ত জায়গা তৃণমূল নিজের জয় ধ্বজা উড়িয়েছে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের নেতৃত্ব হিসেবে স্বীকার করে নেওয়া উচিত। যে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার জন্য জান প্রাণ লড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, আজ সেই দেশই পাকিস্তানের প্রতি ভালোবাসা দেখাচ্ছে। সরকার বদলের পরই 19-এর অন্তর্বর্তী সরকার বন্ধুত্বের হাত বাড়িয়েছে পাকিস্তানের দিকে, স্বাক্ষর করেছে বাণিজ্য চুক্তি। এত দূর অবধি তাও মানা যায়, কিন্তু যুদ্ধে উস্কানি, রক্ত সংগ্রামে অর্জিত স্বাধীনতা। আজ 16ই ডিসেম্বর বিজয় দিবস। 1971 সালে এই দিনের পাকিস্তানি সেনাকে হারিয়ে স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ। তবে এই জয় এত সহজে আসেনি। যখন বিপন্ন পূর্ব পাকিস্তান অপারেশন শার্ট লাইট চালাচ্ছিলেন পাকিস্তানি সেনা, সেই সময় সাহায্য চাওয়া হয়েছিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে। তিনি বাংলাদেশের আর্জিতে সাড়া দিয়ে বাংলাদেশের ভারতীয় সেনা পাঠিয়েছিলেন। ভারতের মিশন ক্যাকটাস লিলি বাংলাদেশকে এনে দিয়েছিল স্বাধীনতা। সেই জয়কে উদযাপন করতেই বিজয় দিবস পালন, কিন্তু 53তম বিজয় দিবসে যেন সম্পূর্ণ আলাদা চিত্র। বিগত 50 বছরেও সেই সময় ধরে যেভাবে বাংলাদেশের বিজয় দিবস পালন হয়েছে তার সঙ্গে আজকের চিত্রের মিল নেই। সেই দিন ভারতের সাহায্য বরাবরই স্বীকার করেছে, কিন্তু এইবার বিজয় দিবসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের মুখে একেবারেই শোনা গেল না ভারতের নাম। সেই সময় যদি ভারত সেনা দিয়ে সাহায্য না করত তাহলে হয়তো ইতিহাসটাই অন্য কিছুই হতো। আত্মসমর্পণে বাধ্য হতো না পাকিস্তানের সেনা, মুক্তিযুদ্ধ সাফল্যই পেত না। কিন্তু আজ বাংলাদেশে সেই সাহায্য ভুলেছে। প্রতিদানের পদে পদে মিলছে শুধু অপমান, হেনস্থা। যে পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা লাভ করতে সাহায্য করেছিল ভারত, আজ সেই দেশকেই দখল করে নেওয়ার হুমকি দেয় অপর বাংলা মৌলবাদীরা। সূত্রে জানা গিয়েছে পৌষ সংক্রান্তির পরই তৃণমূলের রদবদল
বদলের তালিকা প্রকাশ হবে। সেইখানে একাধিক সাংগঠনিক জেলা সভাপতি বদল হবে। তার প্রস্তুতি ইতিমধ্যেই চলছে। জল্পনা শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমা দেওয়া তালিকাতেই যে কি সিল মোহর দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পৌষ সংক্রান্তির পর তৃণমূলের বড়সড় রদবদলের সম্ভাবনা। 15 থেকে 23 জানুয়ারির মধ্যে বিভিন্ন জেলায় সাংগঠনিক রদবদল হতে পারে। শুধু সাংগঠনিক নয়, ওই একই সময়ে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা রয়েছে। সূত্রে খবর, বিভিন্ন জেলায় সাংগঠনিক বদল নিয়ে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তালিকা জমা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার নবীনদের তুলে আনার কথা বলেছেন। প্রবীণদের দলে প্রয়োজনের কথা জানিয়েও নবীনদের পক্ষে সওয়াল করেছেন। লোকসভা ভোটে আগে রাজনীতিতে বয়সের ঊর্ধ্বসীমা নিয়েও তার মন্তব্য নানা জল্পনা শুরু হয়েছিল। তখন তিনি বলেছিলেন, বয়স বাড়লে পরিশ্রম করার ক্ষমতা কমে যায়। একজন 40 থেকে 50 বছরের ব্যক্তি যে পরিশ্রম করতে পারেন, বয়সের সঙ্গে সঙ্গে তার পরিশ্রম করার ক্ষমতা কমে যাবে। তবে প্রবীণদের অভিজ্ঞতার প্রয়োজনীয়তার কথাও তিনি বলেন। তৃণমূল সুপ্রিমো প্রবীণদের দরকার বলে মন্তব্য করেন। গতদিনের শুনানিও ভেস্তে গিয়েছে, সেইটাও এক অদ্ভুত কারণে। আইনজীবী রবীন্দ্র যখন এজলাসে পৌঁছেছিলেন, আগে থেকেই সেইখানে 50 জন আইনজীবী উপস্থিত ছিলেন। বিচারক যুক্তি খাড়া করেছিলেন, যেহেতু রবীন্দ্র ঘোষ ঢাকায় প্র্যাকটিস করেন, যেহেতু চট্টগ্রাম বারে প্র্যাকটিস করেন না, তাই তিনি সওয়াল করতে পারেন না। চিন্ময় কৃষ্ণ প্রভু এখনো জেলবন্দী। আগামী 2 জানুয়ারি ফের আদালতে জামিন মামলা এগোনোর আর্জির শুনানি। তার আগেই ভারতে এলেন চিন্ময় প্রভুর আইনজীবী চিন্ময় কৃষ্ণ প্রভুকে ন্যায় বিচার দিতে নানা কৌশলে সাজাচ্ছেন তার আইনজীবী রবীন্দ্র ঘোষ। ব্যারাকপুরে একটি বিশেষ কাজে এসে তেমনি ইঙ্গিত দিলেন বিশিষ্ট আইনজীবী। সঙ্গে আরো একটি বিস্ফোরক কথাও বলেন তিনি। আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেন, আমি ওর প্রাণহানির আশঙ্কা করছি। প্রবীণ আইনজীবী জানালেন, ঢাকা থেকে কলকাতায় চিকিৎসার জন্য এসেছেন তিনি। 7-8 দিন থাকবো। এমনই হাসপাতালে, এইমস হাসপাতালে তার আগে অপারেশন হয়েছিল। সেটারই ফলমিমি নিউজ টিভি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, আইনজীবী হিসাবে 38 বছর কাজ করেছি। ঢাকায় প্র্যাকটিস করি। চট্টগ্রামে গিয়েছিলাম চিন্ময় কৃষ্ণের হয়ে লড়তে, কারণ কোনো আইনজীবী সেইখানে দাঁড়াতে পারছেন না। কতগুলো মামলা দেওয়া হয়েছে যা জামিন অযোগ্য। এক আইনজীবীর খুন হয়েছে, পুলিশ তদন্ত করছে। কে খুন করেছে তা ভিডিওতেই দেখা গিয়েছে। কিন্তু এই নিয়ে 71 আইনজীবীর বিরুদ্ধে মামলা করছে প্রশাসন লোক। কিন্তু তাদের বিরুদ্ধে মামলা কেন? গতদিনের শুনানিতে ভেস্তে গিয়েছে, সেটাও এক অদ্ভুত কারণে। আইনজীবী রবীন্দ্র যখন এজলাসে পৌঁছেছিলেন, আগে থেকেই সেইখানে 50 জন আইনজীবী উপস্থিত ছিলেন। বিচারক যুক্তি খাড়া করেছিলেন, যেহেতু রবীন্দ্র ঘোষ ঢাকায় প্র্যাকটিস করেন, যেহেতু চট্টগ্রাম বারে প্র্যাকটিস করেন না, তাই তিনি সওয়াল করতে পারেন না। এই যুক্তিতে জামিন শুনানি এগোনোর আর্জি শুনালে পিছিয়ে যান। তারপর তিনি চিন্ময় কৃষ্ণের সঙ্গে দেখা করতে যান। তখন তার কি অভিজ্ঞতা হয়, এখন কেমন লাগছে চিন্ময় প্রভু, সেই প্রসঙ্গে বলতে গিয়ে ভয়ঙ্কর কথা বলেন তিনি। শনিবারই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল, বাংলায় তো আমরা কেবল 33%, কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না। আমরা একদিন সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হতে পারি। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সংখ্যাগুরু নিয়ে মন্তব্য, বিতর্ক তৃণমূলের বিধায়ক নেতাদের তরফ থেকে এসেছে সমালোচনার ঝড়। তার মাঝেই ফিরহাদ হাকিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। ফিরহাদ হাকিমকে জিন্নার বংশধর বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী। তার বক্তব্য, জিন্না চলে গিয়েছেন, তাদের বংশধরকে রেখে গিয়েছে। প্রসঙ্গত শনিবারই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল, বাংলায় তো আমরা কেবল 33%, কিন্তু আমাদের নিজেদের সংখ্যালঘু ভাবি না। আমরা একদিন সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হতে পারি। ফিরহাদ হাকিমের এই মন্তব্য ঘিরে শুরু হয় শোরগোল। ঘরে বাইরে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। দলের আইপিএস বিধায়ক হুমায়ুন কবির কোয়ালিটি তত্ত্ব খাড়া করেন। সোমবার সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরীকে ফিরহাদের এই মন্তব্য প্রসঙ্গের প্রশ্ন করা হয়। শুনেই ভীষণ বিরক্ত প্রকাশ করে অধীর। বলে, তৃণমূলের সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতি, সেই রাজনীতির প্রবক্তার একজন হলেন হাকিম সাহেব। অধীরের গড়ে সাংগঠনিক ভিত মজবুত করতে দায়িত্ব দেওয়া হয়েছিল ফিরহাদ হাকিমকে। মুর্শিদাবাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয় তাকে। সে প্রসঙ্গ উত্থাপন করে অধীর বলে, 2019 সালে তিনি আমার বিরুদ্ধে প্রচার করতে এসে বুঝিয়েছিলেন, মুসলমানদের এলাকায় গিয়ে উস্কানি দিয়েছিলেন। এই হচ্ছে মানসিকতা। জিন্নার বংশধর মোহাম্মদ আলী জিন্না নিয়ে পাকিস্তানে গিয়েছিলেন। তিনি প্রয়াত, তার বংশধরে ছেড়ে গিয়েছিলেন। জিন্নার বংশধরের উজ্জ্বলতম নক্ষত্রের নাম হাকিম সাহেব। ফিরহাদের উদ্দেশ্যেই অধীর বলেন, দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত। নলহাটির 1 নম্বর ব্লকের কৈথা সমবায় সমিতির নির্বাচন ছিল রবিবার। 37 আসন বিশিষ্ট সমবায় সমিতিতে ভোটার সংখ্যা ছিল 3580 জন। নির্বাচনে জয়ী বাম সমর্থিত
প্রার্থী রেজিনা বিবি, অর্চনা মণ্ডল তাদের বক্তব্য সমবায়ের জমি কিনা নিয়ে তো কম বিতর্ক হয়নি, আদালতে মামলাও হয়েছে, মানুষ শাসক দলের উপর ভরসা রাখেনি। অনুব্রত কাজলের গড়ে বীরভূমের সমবায় ভোটে ধাক্কা তৃণমূলের। নলহাটির কয়থা সমবায় নির্বাচনে হার শাসক দলের। বাজিবাদ বাম কংগ্রেস জোটের। সমবায়ে 37টি আসনের মধ্যে 20টি আসনে জয়ী জোট। তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী 17টি আসনে। পঞ্চায়েত ভোটে নলহাটিতে একচ্ছ আধিপত্য ছিলেন তৃণমূলের। লোকসভা নির্বাচনে কাজল শেখের নেতৃত্বে ব্লক লিড পেয়েছিল শাসক দল, কিন্তু সমবায় সমিতিতে ধাক্কা। সিপিএমের জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মন বলেন, 12 বছর পর কয়থা সমবায় সমিতিতে নির্বাচন হল, আর সেইখানে এইভাবে মুখ থুবড়ে পড়তে তৃণমূল। আমরা বাম কংগ্রেসের জোটের পক্ষে মানুষকে ঐক্যবদ্ধ করি। তৃণমূল গোটা রাজ্যে দুর্নীতি করেছে, তেমনি সমবায়ও করেছে। এটা সমবায়কে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই। সিপিএম এর জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন, মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারেন তাহলে গোটা রাজ্যে এটাই ঘটবে, আর সেই কারণেই তৃণমূল সন্ত্রাস তৈরি করে ভোট দিতে দেয় না। 1971 সালে জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী এই চিঠিগুলি মিউজিয়ামের হাতে তুলে দিয়েছিলেন সুরক্ষিত রাখার জন্য। 2008 সালে জওহরলাল নেহরুর লেখা চিঠিগুলি প্যাক করে 51টি বক্সে সোনিয়া গান্ধীর কাছে পাঠানো হয়। গান্ধী পরিবারের কাছ থেকে নেহরুর চিঠি ফেরত চাইল কেন্দ্র। প্রধানমন্ত্রী মিউজিয়াম ও লাইব্রেরির তরফে সোনিয়া গান্ধীর কাছ থেকে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর লেখা চিঠিগুলি ফেরত চাওয়া হলো। 2008 সালে ইউপিএ জামানায় সোনিয়া গান্ধীর কাছে এই চিঠিগুলি পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রী মিউজিয়াম ও লাইব্রেরির সদস্য রিওয়ান কাদরি কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীকে চিঠি দেন। সেই চিঠিতে বলা হয়েছে যে নেহরুর লেখা চিঠিগুলি যেইগুলি সোনিয়া গান্ধীর কাছে পাঠানো হয়েছিল সেইগুলি বা তার ফটোকপি বা ডিজিটাল কপি যেন সরকারকে দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে দেশের প্রথম প্রধানমন্ত্রীর লেখা এই চিঠিগুলির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এর আগে গত সেপ্টেম্বর মাসে কংগ্রেসের সাংসদ সোনিয়া গান্ধীর কাছেও এই অনুরোধ জানানো হয়েছিল। 1971 সালে জওহরলাল নেহরুর মেমোরিয়াল তরফে নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি তৈরি করা হয়। পরে তার নাম বদল করে প্রধানমন্ত্রী মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে নামাঙ্কিত করা হয়। 1971 সালে জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী এই চিঠিগুলি মিউজিয়ামের হাতে তুলে দিয়েছিলেন সুরক্ষিত রাখার জন্য। 2008 সালে জওহরলাল নেহরুর লেখা চিঠিগুলি প্যাক করে 51টি বক্সে সোনিয়া গান্ধী পাঠানো। কি চিঠি রয়েছে? লর্ড মাউন্টব্যাটেন, আলবার্ট আইনস্টাইন থেকে শুরু করে জয়প্রকাশ নারায়ণ, পদ্মজা নাইডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত, অরুণা আসাদ আলী, বাবু জগজীবন রাম, গোবিন্দ বল্লভ পন্থের মতো বিশিষ্ট ব্যক্তিদের চিঠি লিখেছিলেন জওহরলাল নেহরু। সেই চিঠিগুলি 2008 সালে সোনিয়া গান্ধীর কাছে পাঠানো হয়। সেই চিঠির এইবার ফেরত চাইছে কেন্দ্র। এর মধ্যে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য প্রশ্ন তুলেছেন, কেন লর্ড মাউন্টব্যাটেনকে চিঠি লিখেছেন জওহরলাল নেহরু। রিপোর্ট অনুযায়ী গত আর্থিক বছরে ভারতের সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনার হিসেবে উঠে এসেছে চীন, যা আগে ছিল আমেরিকার দখলে। জিটিআরআই এর তথ্য অনুযায়ী 2023 থেকে 24 অর্থবর্ষে চীন ও ভারতের মধ্যে $118.8 বিলিয়ন বাণিজ্য হয়েছে। চীনের নজরে এইবার মালদহে বাংলাদেশের এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে স্বাভাবিকভাবে এই বিষয়টা শুনলে বুক কেঁপে উঠবে, কিন্তু না, এই আক্ষরিক অর্থ অত্যন্ত সমর্থক। বাংলাদেশের এই অস্থিরতা আর সেই কারণেই তরফদানিতে প্রভাব, আর সেই কারণেই চীনের সঙ্গে বাংলার ব্যবসায়িক সম্পর্ক আরো সুদূর হলো, তেমনটাই বলেছেন বিশেষজ্ঞরা। চীনের নজর মালদহের আম গাছের দিকে, যার জন্য ইতিমধ্যেই চীনে আলোচনা সেরে এসেছেন মালদহের প্রতিনিধি দল। আর সৌজন্য মালদহের আম নয়, আম গাছ। কারণ আম গাছ থেকে যে প্লাইউড তৈরি হয় তা পৃথিবীর কোনো গাছ থেকেই তৈরি হয় না। পৃষ্ঠমানের প্লাইউড নজর কেড়েছে চীনের। শুধু নজর কাড়া নয়, শুরু হয়ে গিয়েছে ব্যবসায়িক লেনদেনও। ইতিমধ্যে এই বছরে 100 কোটি টাকার বেশি টার্ন ওভার শুধুমাত্র মালদহ জেলা থেকেই। কারণ গোটা দেশে মালদহতেই আম গাছের বা আম বাগানের পরিমাণ সব থেকে বেশি। মাত্র বছর 2-3-এর মধ্যেই চীনের এই চাহিদার জন্য মালদহে আম গাছের প্লাইউড কারখানা বহু গড়ে উঠেছে। কিন্তু চীনের মালদহর আম গাছের প্লাইউড এর চাহিদা কেন?
কেন বা এক্সপোর্ট করার উদ্যোগ ক্রমশ বাড়ছে? এর কারণ আম গাছ থেকে যে প্লাইউড তৈরি হয় তা সহজেই যেমন খুশি আকৃতি দেওয়া সম্ভব, আবার শক্তপোক্ত ও অন্যান্য প্লাইউড থেকে অনেক বেশি। তাই এই প্লাইউড দিয়ে বিভিন্ন রকমারি আসবাব যেমন বানানো যায়, তেমনি কাজে লাগে নতুন প্রযুক্তির বিভিন্ন সামগ্রী তৈরি করতেও। খুব পাতলা মসৃণ প্লাইউড হিসেবে মালয়েশিয়ার প্লাই বিখ্যাত ছিল, কিন্তু প্লাই এই সব কাজে লাগে না। অন্যদিকে অন্য গাছ থেকে, বিশেষ করে ইউক্যালিপটাস থেকে যে প্লাই তৈরি হয় তাও আবার যেমন খুশি আকৃতি দেওয়া যায় না, কারণ সেই প্লাই বাঁকানো মোড়ানো সম্ভব নয়। অথবা আম গাছের প্লাই দিয়ে সদৃশ আরামদায়ক চেয়ার, সোফা সবকিছুই করা সম্ভব। আর চীনে এই প্লাই তৈরির সামগ্রিক চাহিদা খুব। চীনে যাওয়া প্রতিনিধিদের মধ্যে একজন দুলাল সরকার বলেন, মালদহে এই রকম অনেক কারখানা আছে, দিল্লি বোম্বে তো যায়, চীন সহ সারা পৃথিবীতে যায়। চীনের মার্কেট অনেক বড়। চীনে আম গাছ নেই, আম গাছ লাগাচ্ছে। মালদহ মুর্শিদাবাদ থেকে কেবল 100 কোটি টাকার ওপর ব্যবসা হয়। চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন বলেন, বাংলাদেশের অস্থিরতার জন্য রফতানির পরিমাণ কমে গিয়েছে। ভারত চীনের ব্যবসায়িক সম্পর্ক উন্নতি হয়েছে। দিল্লি হয়ে আম কাঠ হয়ে যাচ্ছে চীনে। অনেকে খুবই চাহিদা। গত বছরের 100 কোটি টাকার ওপর প্লাইউড দিল্লি পাঠিয়েছিলাম। এই ব্যবসা আরো সুদূর করার চিন্তা ভাবনা চলছে। কেন্দ্রীয় সরকার এগিয়ে আসবে, রাজ্যের সরকারও সচেষ্ট। খবর শেষ হলো। আজকের মতো এই পর্যন্ত।